নমস্কার, আমি বিপি বিশ্বাস বলছি। ছত্তিশগড়ে অম্বিকাপুরের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। অম্বিকাপুর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে ছত্তিশগড়ের আর একটা হিল স্টেশন মেনপাট। আর একটা এই কারণে বললাম, অমরকণ্টক তো আছে। 1129 মিটার মানে করিবান 4000 ফুট উচ্চতায় আমার অমরকণ্টক, মাইকেল পাহাড়, আর একদিকে হচ্ছে বিন্ধ্যাচল, আর একদিকে সতপুরা রেঞ্জের মাঝখানে বিন্ধ্যাচল পাহাড়ের মানে সর্বোচ্চ উচ্চতায় আমার মা নর্মদার মন্দির, করিবান 4000 ফুট উঁচুতে। আর এই মেনপাটও মানে আর একটা হিল স্টেশন, কিছুক্ষণ আগেই আপনার সাথে চর্চা করেছি, করিবান 3560 ফুট উচ্চতাতে ফ্রম দ্য সি লেভেল। এটা অম্বিকাপুরের কাছে সরগুজা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এবং ছত্তিশগড়ের ঠিক নর্দার্ন পোর্শনে এই মেনপাট। এটাকে ছত্তিশগড়ের সিমলাও বলা হয়, আবার কেউ কেউ ভালোবেসে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়াও বলে থাকে। কিন্তু জায়গাটা যে খুব ভালো এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই। রাস্তাঘাটগুলো দেখছেন, ন্যাশনাল হাইওয়ে 130 ধরে আমি বিলাসপুর থেকে গিয়েছিলাম। কানেক্টিভিটি বলতে গেলে আপনাকে রায়গড় থেকে আসতে পারেন, আপনি বিলাসপুর থেকে আসতে পারেন, মানে ছত্তিশগড়ের আর এক রাজধানী আমার রায়পুর থেকে আসতে পারেন। রায়পুর থেকে এর দূরত্ব হচ্ছে 360 কিলোমিটার, বিলাসপুর থেকে এর দূরত্ব 251 কিলোমিটার, এবং অম্বিকাপুর থেকে এর দূরত্ব 55 কিলোমিটার, এবং বিলাসপুর থেকে অম্বিকাপুরের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, এবং রায়গড় থেকে যদি আপনি এগিয়ে যান তাহলে রায়গড় থেকে 160 কিলোমিটারের মতো। এই হচ্ছে মানে ডিস্টেন্স, মানে অ্যাট এ গ্ল্যান্স আপনাদের কাছে বললাম। স্ক্রিনের উপরেও আমি লিখে দেবো, আপনারা বুঝতে পারবেন। এই রাস্তা ধরে আমরা সমানে এগিয়ে যাচ্ছিলাম এবং ন্যাশনাল হাইওয়ে 130 বিলাসপুর থেকে একদম নাক বরাবর গেছে, এবং এতে 3টে টোল ট্যাক্স নেওয়ার জায়গা রয়েছে। একটাতে 150 করিবান নেয়, আর একটাতে 50। এবং আমরা সকলেই রেজিস্ট্রেশন দিই গাড়ি কেনার সময়, কিন্তু তবু চার্জেসটা মানে আমার মনে হয় ভারতবর্ষের মানে টোল যেখানে রয়েছে, ভালো রাস্তা হওয়ার জন্য তো টোলে পয়সা দেওয়া উচিত, কিন্তু রেটটা আমার মনে হয় কোনো জায়গায় একটু রিভিউ করলে ভালো হয়। আমার মনে হয়, আমি ঘুরে ঘুরে বেড়াই, আমি বুঝি কোনো জায়গায় যেন একটুখানি রিভিউ করলে মনে হয় এর প্রপার মূল্যায়ন হবে। অম্বিকাপুরের রাস্তা, অম্বিকাপুরে যেতে গেলে প্রথমে কিন্তু আপনাকে যে পাহাড় পর্বতের মাঝখানে এই হিল সেকশন দিয়ে যেতে হবে। অনিন্দ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানেও বিন্ধ্যাচল পর্বতমালা দাঁড়িয়ে আছে, তার মাঝখানেই হচ্ছে যে রাস্তা দিয়ে 130 ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। এবং আমরা অলমোস্ট মানে আমি একটু ছোট সংস্করণ করে দেখাচ্ছিলাম, আমরা মেনপাটে এসে পৌঁছে গেছি, এবং মেনপাটের এই হচ্ছে যেখানে আমরা থাকবো ঠিক করেছিলাম সেইখানে পৌঁছাচ্ছি। কর্মা ইথনিক ছত্তিশগড় ট্যুরিজমের হচ্ছে এটা হচ্ছে রিসর্ট, খুব সুন্দর 12টা রুম আছে, 2টো জায়গায় আছে। এক জায়গায় সেখানেও 10টা মতো রয়েছে, এবং এটা হচ্ছে কর্মা ইথনিক ছত্তিশগড় ট্যুরিজমের মানে অত্যন্ত দৃষ্টিনন্দন, কিছুটা পাহাড়ের উপরে এইরকম বিশাল বড় এরিয়ার উপরে এই আমার রিসর্ট। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনি যদি চুপ করে এখানে বসেও থাকেন তাতেও আপনার সময় খুব সুন্দর কেটে যাবে। আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে জাস্ট মানে রিসোর্টের সামনে এসে পৌঁছালাম। সন্ধে হয়ে এসেছিল। বিলাসপুর থেকে আমরা যখন শুরু করেছিলাম সকাল 10টা নাগাদ বেরিয়েছিলাম, এখানে পৌঁছাতে বিকাল 4টে বেজে গিয়েছিল। রাস্তায় কিছু নাস্তা, একবার দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছিলাম। মোটামুটি 250 কিলোমিটার আসতে আপনাকে 4-5 ঘন্টা অন্তত লাগবে। আর লাস্টে যে 10 কিলোমিটার মতো রয়েছে মেনপাটের, সেটা হচ্ছে খুব মানে সুন্দর ঘাট সেকশন এবং রিস্কিউ। যারা নতুন গাড়ি নিয়ে আসবেন বা পাহাড়ে গাড়ি ড্রাইভ করার বিশেষ অভিজ্ঞতা নেই, আমি তাদেরকে অনুরোধ করব তারা সাবধানে চালাবেন, কেননা কিছু গাছ আছে, বড় বড় বৃক্ষ ঠিক রাস্তার মাঝখানে রয়েছে, মানে অলমোস্ট
মানে কোনাতে রয়েছে, আপনার একটুখানি অসতর্ক মুহূর্তে একটা অঘটন ঘটার চান্স রয়েছে। সেই জন্য বি কেয়ারফুল অ্যাট দি টাইম অফ ড্রাইভিং ডিউরিং দ্য ঘাট সেকশন। এই হচ্ছে রিসর্টের মানে বার্ডস আই ভিউ আপনি দেখতে পাচ্ছেন। এরকম যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইরকম এক একটা কটেজে 2টো করে রুম আছে। সামনে বারান্দা, ভিতরে একটা ড্রয়িং স্পেস আছে, তারপরে রুমগুলো রয়েছে। এইরকম 12টা আছে, তার মানে 2টো বোধহয় কাজ করছিল না, বাদ বাকি 10টা খুব সুন্দর। গিজার থেকে শুরু করে এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। মানে এখানকার রান্নাবান্না, খাওয়া দাওয়া তো বিশেষভাবে আপনার নজর কাড়বে, খুব ভালো, খুব ভালো। এবং এখানকার রিসোর্টের যে চার্জেস 2 রকমের আছে, একটা হচ্ছে 1800 টাকা আর একটা 2500 টাকা। এবং এরা সিনিয়র সিটিজেনকে ছত্তিশগড় গভর্নমেন্ট ট্যুরিজম যে 30% রিবেটও দেয়। জিনিসপত্র রেখে আমরা মেন পার্টের মূল বাজারে এসে পৌঁছেছি। আপনি দেখতে পাচ্ছেন সামান্য একটা ছোটো পকেটের মতো সন্ধ্যা হয়ে এসছে, এবং পাহাড়ের উপরে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে। এখানে সামান্য কিছু দোকানপত্র রয়েছে, এটাই মেন পার্টের মেন বাজার। কিন্তু দোকানগুলো এমন কম্পোজিশনের, আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখানে পেয়ে যাবেন। আমরা যেদিন পৌঁছেছিলাম তার পরের দিন আমরা মানে আমাদের মানে ট্যুরটা শুরু করব ঠিক করেছিলাম, তাই সান্ধ্যকালীন সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আপনাকে এই মেন পার্টের এই পোর্শন থেকেই বিভিন্ন দিকে যেতে হবে। বিভিন্ন যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সব এইখানে মানে মেন পার্টের এই মেন মার্কেটকে কেন্দ্র করেই। এবং আমার মনে হয় এই মেন মার্কেটের 40 to 45 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সব কিছু সমস্ত ভিউ পয়েন্টগুলো রয়েছে। আমি ঘুরে ঘুরে আপনাদের সব দেখাবো। আর এই দেখুন মানে ক্যাম্পাসের মধ্যে মানে কর্মা ইথিনিক যে রিসর্টের ক্যাম্পাসের মধ্যে সন্ধ্যেবেলায় আমরা একটুখানি মানে মেন মার্কেট থেকে ঘুরে আসার পরে এখানকার ঠান্ডাটা উপভোগ করার চেষ্টা করছিলাম। বেশ মানে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব সোলার লাইট এবং প্রচুর লাগানো আছে। এবং ছত্তিশগড় ট্যুরিজম একটা বেশ ভালো যত্ন নিয়েছে। আমি ছত্তিশগড় ট্যুরিজমের অধিকাংশ রিসর্ট অ্যাভেল করেছি। মানে এখানে বিভিন্ন জায়গায় আমি এই ইউটিউবিংয়ের জন্য যাতায়াত করি, সুতরাং এইসব জায়গাতে আমি থাকি। এবং প্রত্যেকটা বিশেষ করে কর্মা ইথিনিকের ব্যাপারেই বলছি না, প্রত্যেকটা রিসর্ট এরা গার্ডেনিং এবং এত দৃষ্টিনন্দন সব করে রেখেছে, আপনার বিশেষ ভালো লাগবে। আমি আপনাদেরকে অবশ্যই অমরকণ্টকে আসলে বা মেন পার্টির দিকে আসলে আপনারা এইসব হোটেলে থাকুন, রিসর্টে থাকুন। এটা অনলাইনের ব্যবস্থাও আছে, আপনি অনলাইনেও রিজার্ভেশন করতে পারবেন, এখন আর কোনো সমস্যাই নেই। আর এখানকার খাওয়া দাওয়া আমি বলছি A1, ভেজ এবং নন ভেজ বোথ। সন্ধে মোটামুটি 8টা মতো বেজে গিয়েছিল, বেশ চারিদিকে অন্ধকার, শুধু আলোটা রয়েছে বলে এইসব জায়গাগুলো উদ্ভাসিত হয়েছে। তো আমার সাথে আমার আরও 5 বন্ধু ছিল। সন্ধ্যাবেলায় এই অঞ্চলটা ঘুরতে আরম্ভ করলাম এই রাস্তা ধরে, মানে ক্যাম্পাসের মধ্যে, ইট ইজ উইদিন দি বাউন্ডারি ওয়াল। এবং একটা পাহাড়ের উপরে এই কর্মা ইথিনিক। দিনের আলোতে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। এই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারের সৌন্দর্য, অন্ধকারেরও যে ভালো এক সৌন্দর্য আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে। সাথে যদি ঠান্ডা আপনাকে স্বাদ দেয় দূর থেকে কর্মা ইথিনিক। এখানে ছোটোখাটো আপনি ফাংশনও করতে পারেন, ওপেন অডিটোরিয়াম আছে। কর্মা এথিনিকের নিজস্ব এক অফিস রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে ক্যান্টিন এবং নিচে কিচেন। খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত এবং বসারও খুব সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে, এবং রুমগুলো ওয়েল ডেকোরেটেড। আমি এর আগে
আমি কার্মা এথেনিকের উপরে একটা ছোট্ট ভিডিও রিলিজ করেছিলাম, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখুন, তাহলে সে ঘরের কম্পোজিশনগুলো আপনারা বুঝতে পারবেন। সামনে রাস্তা, সেই রাস্তা ধরে এগোচ্ছি। এবং যে লাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো সবই সোলার লাইট, দিনের আলোর মতো পরিষ্কার মনে হচ্ছে। মেন পার্ট ঘুরতে ঘুরতে একটা জিনিস বুঝেছি, এখানে মেন মার্কেটের ওই ছোট জায়গা ছাড়া আর আপনি বিশেষ কিছুই দেখতে পাবেন না। আর ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেল রয়েছে, আর তিব্বতী ম্যানেজড কিছু হোমস্টে রয়েছে। এখানে আসলে অবশ্যই তিব্বতী খাওয়া আপনাদের খাওয়া উচিত। আমি তো যেখানে যাই সেখানকার নতুন যে ডিশ বা লোকাল ডিশ সেটা আমি টেস্ট করি। আপনাদেরও বলবো আপনারা এখানে এসে টিবেটিয়ান খানা খেতে পারেন। ডিসেম্বরের মাসে এই সময় টিবেটিয়ানদের এখানে ভিড়টা একটু কম, কেননা এই সময় ওদের পিক টাইম। এরা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায় এখান থেকে উলের গার্মেন্টস নিয়ে বেচা কেনা করার জন্যে। আপনি কলকাতাতেও দেখবেন আছে, বিলাসপুরে নিচে নেমে আসে, রায়পুরে চলে যায়, বিভিন্ন জায়গায় আমার ছত্তিশগড়ের বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনগুলোতে এরা এক টেম্পোরারি 2-3 মাসের জন্য হল্ট করে এইসব উলেন গার্মেন্টস বেচে। আমি এরপরে নেক্সট ডে, আজকে তো রাত্রি, নেক্সট ডে আমি ডে 1-এ বুদ্ধ মন্দির যাব, তখন বুদ্ধ মন্দিরের উপরে মনিস্ট্রির উপরেও বলবো। এবং তার বলার আগে এই সন্ধ্যেবেলায় এই দেখতে দেখতে আপনার সাথে কিছু অংশ শেয়ার করি। এই প্র্যাকটিক্যালি এটা হচ্ছে মেন পার্ট, এটা হচ্ছে টিবেটিয়ান বেস্ট হিল স্টেশন। 1962 থেকে 63-তে এই টিবেটিয়ানগুলো এখানে এসেছিল, তাদের মাইগ্রেশন আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিল। এবং তারপরে এদেরকে 3000 একর জমি স্যাংশন করে এবং 1400 মতো টিবেটিয়ান এখানকার সেটেলমেন্টে থাকার ব্যবস্থা করতে পারে, মানে মাইগ্রেটেড হয়ে এখানে থাকে। এবং তাদের সংখ্যাটা আজকে বাড়তে বাড়তে মোটামুটি 2000-এর আশপাশ হয়েছে, বেশি হয়নি, এরকমই আছে। আমি মঙ্কের সাথে বা মনেস্ট্রির লামার সাথে কথা বলছিলাম এবং উনি জানাচ্ছিলেন। দ্বিতীয় দিন আমাদের সফর শুরু হয়ে গেছে। আমরা পুরাতন বৌদ্ধ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মনেস্ট্রির मेन गेट, मेन एंट्रेंस गेट है। मैं धीरे धीरे अंदर जा रहा हूँ। দরজা বন্ধ ছিল, দরজা খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখলাম ঝাড়ুদার ঝাড় লাগিয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে মানি বলা হয়। আপনি মনিস্ট্রি যারা ঘুরেছেন তারা তো জানবেন এই বস্তুগুলো ঘোরালে তার পুণ্য অর্জনের জন্য করে। মণি পদ্মে হুম লেখা থাকে, তা এইগুলোকে মণি বলা হয়, মানি। লেফট অ্যান্ড রাইট বোথ সাইডসেই আছে, ঘোরাতে ঘোরাতে যায়, মনে বাসনা পূর্ণ হয়। বিশ্বাসের উপরেই সব কিছু, আর কোনো ধর্মই বিশ্বাসকে অস্বীকার করতে পারবে না। আমার বন্ধু বান্ধবরা আগে আগে চলছে মণি ঘোরাতে ঘোরাতে। দুই সাইডেই আছে, আমি সেটা অ্যারো দিয়ে আপনাদের দেখানোর চেষ্টাও করেছি। বোথ সাইডেই আছে। এখানকার সৌন্দর্য এক অদ্ভুত সৌন্দর্য। একটা বড় মণি সামনে রয়েছে। এবার আমাদের বাঁদিকে মুড়তে হবে। বাঁদিকে মুড়লে আমাদের মেইন মনেস্ট্রিটাকে আপনি দেখতে পাবেন। 65 বছরের পুরনো এই মনেস্ট্রি। আর মেইন পার্টকে তিব্বতীরা মোটামুটি 7টা ক্যাম্পে ভাগ করেছে। ক্যাম্প বলতে এখানে এরা ভিলেজকে বোঝায়, 7টা ক্যাম্প। এরকম 1, 2, 3, 4 ক্যাম্পে এদের মনেস্ট্রি আছে, বাদ বাকি 3টে ক্যাম্পে ধরনের মনেস্ট্রি নেই। এবং এইটাই হচ্ছে পুরনো মনেস্ট্রি।
এবং এছাড়া 2 নম্বর যে ক্যাম্প আছে বা ভিলেজ বলা যেতে পারে, সেখানেও একটা পুরনো মনেস্ট্রি আছে। আমি মনেস্ট্রির ভিতরে ঢুকে আপনাদের দেখাবো সব কিছু। মোটামুটি 65 বছর পুরনো এই মনেস্ট্রি, আর এখানে ওনাদের থাকার ব্যবস্থা রয়েছে এবং এখানে 5 জন মতো লামা থাকেন এবং এদের এখানেই মানে পিছন দিকে কিচেনটা দেখতে পাচ্ছেন এবং বাসস্থানটা রাইট সাইডে। এবং সকালবেলায় 5টা সাড়ে 5টার থেকে এদের পুজো আর্চা শুরু হয়। এই হচ্ছে প্রধান পুরোহিত বা বুদ্ধিস্ট মঙ্ক বা লামা যা বলুন, ওনার নাম হচ্ছে তাশি। ওনার সাথে কথা বলছিলাম। মনস্ট্রির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। দালাই লামাকে দেখা যাচ্ছে, তার পেছনে বুদ্ধ মূর্তি। পরিচ্ছন্ন সুসজ্জিত। আমরাই 5 জন মতো ছিলাম এখানে, তখন সকাল 9:30 হবে। আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান এই পুরাতন বৌদ্ধ মন্দির। नमस्कार, এই মিস্টার তাশি, ओल्ड ওনার मॉन्स्ट्री সাথে কথা বলছিলাম। मेरा साथ हमारा इधर का मॉन्क है। तो आपका शुभ नाम मैं पूछ सकता हूँ? मेरा नाम टाशी टाशी ताशी टाशी टाशी आपको मैं यही पूछ रहा हूँ, ये ओल्ड मॉन्स्ट्री ऑफ मेन पार्ट है, हाँ, इसके बारे में आप बताइए थोड़ा सा। मैनपत कहाँ सबसे पुराना? मैनपत में वैसे 4 है, 4 मॉन्स्ट्री। अच्छा, इसमें से सबसे पुराना ये अभी फिलहाल 65 साल से ज़्यादा हो गया। 65 years, it is more than 65 years old। हाँ, सब 4 मंदिर में से सबसे पुराना ये है। जो मैनपत में हम लोग यहाँ तिब्बती कैंप होता है, कैंप हम लोग कैंप करता है। अच्छा, इसको कैंप बोला जाता है? कैंप, हाँ, तिब्बतन कैंप 1 से 7 कैंप तक है। अच्छा, मतलब गांव छोटा छोटा, अच्छा, छोटा गांव भी बोल सकते हैं ना। 7 कैंप, उसमें से ये 1 नंबर कैंप का है, सबसे पुराना मंदिर। और दूसरा कैंप में है, दूसरा नंबर माने कैंप। जहाँ मंदिर है दैट इज इक्विवेलेंट टू कैंप। माने कैंप। 7 कैंप बोलने से 7 मंदिर। 7 मंदिर, सारों कैंप में मंदिर नहीं। अच्छा, हाँ, 3 कैंप में है, 1 नंबर कैंप और दूसरा नंबर कैंप, तीसरा नंबर कैंप में 2 मंदिर है, नया है, मतलब बड़ा मंदिर है। ये सबसे पुराना मंदिर है। और दूसरा नंबर कैंप में 1 मंदिर है, वो भी पुराना है, काफ़ी पुराना। और बाकी 4, 5, 6, 7 कैंप, उसमें मंदिर नहीं है, मतलब टिबेटन बसा हुआ वहाँ पे। अच्छा। अभी कितना करीबन टिबेटियन हमारा मेन पार्ट पे है? टिबेटन हो 1500 से 2000 तक हो सकता है। अच्छा, आप अगर मुझे एग्जैक्ट तो पता नहीं, अच्छा, लेकिन 1500 से करीबन। 2000 तक। इधर आपको कितना डिसाइपल है, कितना लामा इधर? यहाँ तो अभी हम लोग फिलहाल 4 लामा हैं, 4 से 5। आप ये बुद्ध का पूजा कितना बजे शुरू करते हैं? पूजा सुबह शाम, सुबह का तो हो गया ना। सुबह हम लोग 5:30 से 6:30, कभी 45 मिनट्स का होता है पूजा। और शाम को 5 बजे से होता है 6 बजे तक पूजा। अच्छा, इतना बड़ा मॉनेस्ट्री है, इसका देखभाल करने के लिए तो खर्चा, ये सब फंडिंग आप लोग कैसे करते हैं? ये हम लोग का जो अभी अपना गुरु है, अच्छा, जो बाहर देश में रहते हैं, फ्रांस में। अच्छा, फ्रांस। यहाँ का जो सबसे बड़ा गुरु जी फ्रांस में रहते हैं। अच्छा, फ्रांस में। वैसे हम लोग का इस गुम्बा का जो बड़ा गुम्बा जो है हिमाचल में, अच्छा, कुल्लू मनाली, वहाँ है, वही का ब्रांच है ये। अच्छा, अच्छा, अच्छा। इसमें अभी हम लोग मतलब 4 लामा जो पूजा के लिए सुबह शाम जो पूजा हो उसके लिए, वहाँ जो हिमाचल में हमारा
गोम्पा है मोनेस्ट्री, उसमें तो है 225 से 30 तक है। अच्छा, और आप लोग का वैसे भोजन हिमाचल की तरफ बर्फ वैसे तो नहीं पड़ता, ठंड होता कभी नहीं, ताशी जी भोजन आप लोग बना लेते हैं? नहीं है बनाने वाले हैं। आपको धन्यवाद, आप हमको काफ़ी जानकारी दिया है, धन्यवाद। পুরনো বৌদ্ধ মনেস্ট্রি দেখার পরেই আমরা এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারলেন তাসকির সাথে কথা বলার পরে, লামার সাথে কথা বলার পরে, এদের টিবেটিয়ানরা 7টা ভিলেজে ভাগ করা গেছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা সব আমার বন্ধুবান্ধব, মানে কালো ড্রেসে রয়েছেন সেটা এভিকে শাস্ত্রী, বাদ বাকি রয়েছেন সিএস শর্মা, তাপস বিশ্বাস, এটা আমার পুরনো, এবং এদের সাথেই আমি ঘুরে বেড়াই পাহাড় পর্বতে, আর ইউটিউবিংয়ের কাজে এরা আমাকে খুব অ্যাসিস্ট করতে থাকে। এই গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছিলাম এখানে এই টিবেটিয়ান লোকরাই থাকে, কিন্তু তাদের চাহলপাল না একটুখানি কম, কেননা এরা এই সময়টায় আপনাদের আগে বলেছি আমি যে এরা বাইরে সব সওদা করতে চলে যায়। এদের যে উলেন গার্মেন্টস আছে সেগুলো বিক্রি বাট্টা করার জন্য এরা ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্তেই, এমনকি ছত্তিশগড়ের বাইরেও এরা যায়, গিয়ে এ ধরনের বিজনেস করে। ন্যাচারালি এদের এখানে এখন ভিড়টা কম। 3560 ফুট উচ্চতায় এই মানে হিল টপে আমার এই মেন পার্ট পাহাড়। গ্রামটা বেশ বড় এবং সেটাই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সকালে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এক জায়গায় যে দুপুরের খাওয়ার অর্ডারটা দেবো, আজকে টিবেটিয়ান খানা খাবো, মানে সেখানে দাঁড়িয়ে আমাদের এভিকে শাস্ত্রী এ ব্যাপারে খুব পটু লোক, মানে উনি ভোজন রসিক এবং ভোজন বানাতে আরও বেশি ভালোবাসেন, খানা মানে রেসিপি বিভিন্ন মানে বানাতেও খুব ভালোবাসেন। তো এইরকম একটা রেস্টুরেন্টের সামনে আমরা দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ, অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম যে দুপুরবেলা এসে যখন আমরা দাঁড়াবো তখন সময়টা নষ্ট হবে না, এখানে এসে খাবো। পুরনো বৌদ্ধ মন্দির আমাদের দেখা হয়ে গেল এবং এখন আমরা এগিয়ে চলেছি বাসের পানি গ্রামের দিকে, যেখানে উল্টা পানি দেখার জন্য আমরা যাচ্ছি। ভিলেজের নাম বাসের পানি এবং এখানকার এক বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য হচ্ছে জল এখানে মানে ঊর্ধ্বমুখী, মানে ডাউন গ্রেডিয়েন্টস থেকে আপ গ্রেডিয়েন্টসের দিকে যায়। আমরা মোটামুটি সেই মেন পার্টের বাজার হয়ে আবার আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছি, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার হবে। এবং আজকে আমাদের সাথী রয়েছে মিস্টার কুবের যাদব। এই কুবের যাদবের নাম থেকে একটা কথা না বলে পাচ্ছি না, যে যেমন মেন পার্টে টিবেটিয়ানদের প্রাধান্যটা বেশি, 1962-তে এরা এসেছিল মাইগ্রেটেড হয়ে, সেই রকম 1930-তে এই যাদব সম্প্রদায়ের লোক উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এখানে এসে সেটেল হয়, কিন্তু তাদের সেটেলমেন্ট হতে হতে ছত্তিশগড় গভর্নমেন্টের 1939 পর্যন্ত লাগে এবং এখানে আপনি প্রচুর যাদব সম্প্রদায়ের লোক দেখতে পাবেন এবং দে আর ভেরি ডিসেন্ট, সুন্দর কথাবার্তা, এবং অধিকাংশ বিভিন্ন হোটেলে এবং লোকাল মানে এস্টাবলিশমেন্টে কাজ করেন তারা। এবং তাদের সাথে আজকে আমার এই ভদ্রলোকের সাথে পরিচয় হয় মানে কর্মা ইথিনিকে, এবং আজকের গাইড আমাদের কুবের যাদব, তার সাথেই আমাদের এই মানে ভ্রমণ মেন পার্টে। ধীরে ধীরে জঙ্গলের রাস্তা ধরে অনেকখানি এগিয়ে এসেছি আমরা, কাঁচা রাস্তা জঙ্গলের। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, ভালো লাগবে। এবং আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মাঝখানে আসবেন, প্রচুর ঠান্ডা, অল্প বিস্তর বরফও পড়ে। দূরে বিন্ধ্যাচল পর্বতমালার রেঞ্জটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলেছি এখন বাসির পানি গ্রামের দিকে, উল্টো পানি দেখার জন্যে। এখানে এমন কিছু জায়গা আছে যেখানে মানে ভেহিকেল, 4 হুইলার্সকে যদি দাঁড় করিয়ে রাখা যায় স্টার্ট দিয়ে,
যাদের মুভমেন্ট হতে থাকে। এরকম দৃশ্য আমি দেখেছিলাম লাদাখ যাওয়ার পথে। আজ এখানে এর পুনরাবৃত্তি দেখার সুযোগ হয়তো হবে। আমি দেখলে আপনাদের অবশ্যই দেখাবো। আমার মনে হয় আপনাদের মেন পার্টের এই দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে আনন্দ দিচ্ছে। আমি আশা করব আপনারা দেখাতে যদি আনন্দ উপভোগ করেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। শনি রবিবারে সব অঞ্চলে বেশ ভিড় হয়, কেন কাছাকাছির যত স্কুল আছে স্কুলের স্টুডেন্টরা এখানে আসেন, স্কুল কর্তৃপক্ষই তাদেরকে নিয়ে আসে। এবং আমি দেখছিলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, বাস, এবং গুজরাট এবং মহারাষ্ট্র থেকে প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসেন। প্র্যাকটিক্যালি ছত্তিশগড় ইজ এ ক্যানন অফ স্পিরিচুয়ালিটি। বহুত মানে খুব সুন্দর সুন্দর আধ্যাত্মিক জায়গা রয়েছে, অমরকণ্টক রয়েছে, রতনপুর রয়েছে, অম্বিকাপুরে মা মহামায়ার মন্দির আছে, দর্শন করতে আসেন তারা। এবং আজকাল মহারাষ্ট্র এবং গুজরাট থেকে প্রচুর মানে ভিজিটার্স আমি উত্তরাখণ্ডেও দেখেছি, তারা ঘুরছেন। ধীরে ধীরে আমরা বসির পানি গাঁয়ে এসে পৌঁছেছি। দেখুন, এই জলের কথাই বলছিলাম। যে লোকটা এখানে মানে জল নিচ্ছে, সেই লোকটা এমন একটা জায়গায় বসে আছে, তার বাঁ দিকে উঁচু আর ডান দিকটা কিন্তু গ্রেডিয়েন্ট, ঢাল। এবং যে ভদ্রলোক হাঁটছেন তার মুভমেন্ট থেকে আপনি বুঝতে পারছেন, আমি তীর দিয়েও দেখানোর চেষ্টা করেছিলাম। দূরে রেঞ্জটা আমি চারিদিকে কাভার করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে রাইট সাইডটা কিন্তু নিচের দিকে, লেফট সাইডটা উঁচুর দিকে, জল নিচে থেকে উপরের দিকে চলে যাচ্ছে। অ্যান্টি গ্র্যাভিটি, বিজ্ঞান যেখানে মাথা নিচু করে ফেলেছে। প্রচুর লোক এসছে, বাসগুলো দেখছিলেন দাঁড়িয়েছিল, তারাই দেখতে দেখতে এর অরিজিন কোথায় সেটা দেখতে গিয়েছিল। আমিও যাব, তার আগে একটা কাজ করব। একটা কাগজের নৌকা বানানো হচ্ছে, সেই নৌকাটা ছেড়ে দেখাতে চাই আপনাদের এটা নিচের থেকে উপরের দিকে উঠছে। দেখুন, নৌকাটা ভেসে ভেসে আসছে। এইবার দেখুন ওর মুভমেন্টটা কতখানি উঠছে, দেখুন কি আশ্চর্যের কথা, ভাবতে পারছেন আপনি? ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। এই হচ্ছে বাসের পানি গাঁয়ের এক মিরাকেল, উল্টা পানি। এটা মোটামুটি দেখলেই বুঝতে পারবেন যে এই মানে নালির মতো যে জলের ধারা যে বয়ে যাচ্ছে, তার ফোর্স কিন্তু মোটামুটি খারাপ নয়, কিন্তু নিচের থেকে যে উপরে উঠছে এটা আপনি নিশ্চয়ই আমার এই ছবি দেখে বুঝতে পারছেন। বাচ্চাগুলো কাগজের নৌকাটাকে ছেড়েছে এবং সেটাকে ফলো করতে করতে যাচ্ছে, পেছনে মানে মোবাইল ধাওয়া করেছে। Papa.
ये नाव देखिए आप, ये अब वो जाएगा मजा लीजिएगा आपका रेन रेन साइड हो जाए पीछे आ जाओ ये इसको देखिए बड़ा रिवर्स। पसंद है মানে এই দৃশ্য দেখার পরে আমি মনে হয় আপনি নিশ্চিত যে আপনার মনে কোনো শঙ্কা থাকার কথা নয় যে জল নিচের দিক থেকে উপরের দিকে উঠছে। এবার যেখানে নিচের দিকে যেখান থেকে জলটা আসছে সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। এইটাকে যদি একটুখানি বাঁধিটা দিয়ে দেওয়া যেত তাহলে এত সমস্যা হতো না। একটা দুটো লোক যে পড়ে গেছে আমরা দেখেছি। ধার দিয়ে অতি সাবধানে, আমার হাতে ক্যামেরাও ছিল, আর সামনে যে ছেলেটি যাচ্ছে ওই হচ্ছে কুবের যাদব, ওই আমার গাইড। ওকে ফলো করতে করতে আমি এগিয়ে যাচ্ছি, জলটা কোথা থেকে আসছে। এবং দেখুন অল অ্যালং জলটা নিচের দিক থেকে উপরের দিকে উঠেই যাচ্ছে। এই এনাদের সাথে কথা বলছিলাম, এরা মহারাষ্ট্র থেকে এসছে। আর আমি এগিয়ে যাচ্ছি জলের মানে অরিজিন কোথায় সেটা দেখার জন্যে। দেখা যাক কত দূর যাওয়া যায়। আমি ক্যামেরার মুখটা ঘুরিয়ে সামনের দিকে রেখেছি। এবার দেখুন আমি নিচে নেমে এসেছি আর ওটা কত উঁচুতে রয়েছে। সামনে যাদব আমার জন্য অপেক্ষা করছে। ওরাপানি বলে ভুল হবে। ওরাপানিও আমার ছত্তিশগড়ে আরেকটি দৃষ্টিনন্দন জায়গা, এটা উল্টাপানি। ওরাপানি ডিস্টেন্স বিলাসপুর থেকে 55 কিলোমিটার মাত্র। আমি বলতে বলতে হয়তো যদি ভুল করে বলে ফেলি ওরাপানি, আপনি সেটাকে উল্টো পানি বুঝবেন। কেননা ওরাপানি আর একটি সুন্দর মানে মানে পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট একটা বেড়ানোর জায়গা, বিলাসপুর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে। আমি মনে করেছিলাম এখান থেকে বোধহয় শুরু হয়েছে, না আরও যেতে হবে আমাদেরকে। ওই সামনে একটা ছোটো ব্রিজ মতো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত যাওয়ার ব্যাপার আছে। এগিয়ে চলেছি আমি, জল কোথা থেকে আসছে বা বেরোচ্ছে তার অনুসন্ধানে। মিনারেল ওয়াটার খেতে কোনো আপত্তি নেই। এর উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে বলে এখানে একটা কালভার্ট তৈরি করা হয়েছে এবং জল ওই প্রান্ত থেকে আসছে, ওই প্রান্তেও আমি যাব। আমার মনে হয় মাটির তলা থেকে জলটা বেরোচ্ছে, সেটা কাছে গেলে বোঝা যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মেন পার্ট। সরগুজার এই উত্তরাঞ্চল মানে নর্দার্ন সাইড অফ সরগুজা ডিস্ট্রিক্ট, এই মেন পার্ট অম্বিকাপুর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে এবং বিলাসপুর থেকেও এমন কিছু দূর নয়। এই যে দিকটা জায়গাটা দেখালাম না, এই জায়গা থেকেই জলের উৎস। এবং ধীরে ধীরে আমরা এখন বসিরপানি গ্রামের, যেখান থেকে আমি এদিকে আসা শুরু করেছিলাম, সেই পয়েন্টে ফিরে যাওয়ার চেষ্টা করছি। ওখানেই আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। এরপর এখান থেকে টাইগার পয়েন্টে যাওয়ার চেষ্টা করব। চারিদিকে
নৈসর্গিক দৃশ্য নিশ্চয়ই আপনাকে মনোমুগ্ধ করছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোট্ট পাহাড়ি শহর মেনপাট। ছত্তিশগড়ে অনেক কিছু দেখার আছে এবং আজকাল রাস্তাঘাটও খুব ভালো হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে খুব সুন্দর 130 ধরে আপনি সোজা এখানে চলে আসতে পারবেন মেনপাটে। আমার চ্যানেল বিশ্বাস 9943 যা স্ক্রিনের উপরে আপনি দেখতে পাবেন, আপনি ফলো করলে বুঝতে পারবেন ছত্তিশগড়ের রাস্তাঘাটের উপরেও আমার এক ভিডিও আছে রিসেন্ট, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, দেখে নেবেন। বসিরপানি গ্রামের পারিপার্শ্বিক দৃশ্য আপনার সামনে রয়েছে, আপনারাও দেখছেন, আমিও দেখছি। অসমতল এক জায়গা, দূরে বিস্তৃত দিগন্ত, নীল আকাশ, সামনে আমাদের গাড়িটা, এই গাড়ির উপরে এক্সপেরিমেন্টটা হচ্ছিল আর কি। দেখুন গাড়িটা বেরিয়ে চলে যাচ্ছে, স্টার্ট করা ছিল, চাবিটা তো আমার হাতে ছিল, গাড়িটা পেছনে চলে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। ঠিক এরকম দৃশ্য আমি লাদাখেও দেখেছিলাম। নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।